বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখানে আমার চেয়ে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি আছেন। তাদের কয়েকটা নাম না নিলে হয় না। প্রথমে হচ্ছে ডক্টর মাহবুবুল্লাহ। উনি আমাদের এলাকার মানুষ এবং তারা খুব শিক্ষিত পরিবার। অনেক কথাই বলে গেছেন, অনেক কথা বলেনও নাই সময়ের অভাবে। আমার সামনে আছেন মেজর হাফিজ, একটা স্টার অফ বাংলাদেশ, স্টার অন দ্য ফুটবল ফিল্ড অ্যান্ড পলিটিক্যাল আর্মি। যেখানে আপনি দেখেন মেজর হাফিজ অলওয়েজ শাইন্স। কর্নেল হক, গ্রেট স্পিকার, organizer, a spirited person, and all my brothers in uniform. আমি সত্যি বলতে কি একটা কাজের লোক, সারা জীবন কাজ করে খেয়েছি, বক্তব্য রাখার আমার খুব সুযোগ হয় নাই, সেই জন্য আমি খুব ভালো বক্তব্য রাখতে পারি না। আর বিশেষ করে আমরা যারা এয়ারফোর্সে চাকরি করেছি, অত এয়ারফোর্সে মানুষ হয়েছি, আমি বলি মানুষ হয়েছি কারণ যা আপনি আমাকে দেখছেন যারা, তার অবদান হচ্ছে এয়ারফোর্সেই আমাকে অবদান দিয়েছে, এই এয়ারফোর্সে আমাকে মানুষ করেছে। এবং এয়ারফোর্স ইজ এ পার্ট অফ সামরিক সংস্থা। তো আমি একজন সত্যি বলতে কি বনে প্রাণে সামরিক বাহিনীর লোক। আমি এর বাইরে চিন্তা করতে পারি না, যদিও আমি চিন্তা করি, পড়াশোনা করেছি এবং আমি বুঝি। আজকে আমি যে অকেশনে আপনাদের সামনে দুটো কথা বলতে রাজি হয়েছি, যদিও আমার অনেক আছে, কী বল, ডিসঅ্যাডভান্টেজ আছে, অত সুন্দর করে অন্য ভাষার হয়তো বলতে পারবো না। আজকে জেনারেল ওসমানীর মৃত্যু বার্ষিকী। আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি জেনারেল ওসমানীকে নিজের থেকে অনেক আগে দেখেছি। আমার মনে হয় না আপনাদের এখানে কেউ তাকে দেখেছেন 1957 সালে, 1957. So I do not think anybody has met him here, at least, as early as 1957. Full Colonel, Director of Military Operations. This is a very important appointment in Rawalpindi, and he used to reside in the Pindi Club. তো আমরা সবাই ব্যাচেলার্স, আমি তখন পোস্টিং ছিল পিন্ডিতে। তো বিকেলবেলা ইনভেরিয়েবলি তার ওখানে যাওয়া হতো, একটু পানীয় হতো, কিছু গল্প হতো, কিন্তু রাজনীতি নিয়ে কোনো দিন উনি কোনো কথা বলতেন না। হি ইজ ভেরি কেয়ারফুল পার্সন। কারণ আমরা জুনিয়র অফিসার ছিলাম, তো অনেক জুনিয়র। আমি একটা লেফটেন্যান্ট ছিলাম, মানে ফ্লাইং অফিসার ছিলাম। তো এক্সকিউজ মি স্যার, এখন আমি তাকে একটা ছোট মানুষ ফ্লাইং অফিসার হিসেবে দেখেছি, আবার আমার বয়স যখন হয়েছে তখন আমি দেখেছি তাকে। অত আমার একটা পারসেপশন আছে ওনার সম্বন্ধে। এখন কথা হচ্ছে যে তার যে আজকে আজকে যে কাজটা, মানে যে অকেশনটা, এই অকেশনটা জুড়ে তার মৃত্যুবার্ষিকী, কিন্তু আসলে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে আজ পর্যন্ত যে একটা ইতিহাস, এই ইতিহাসটা হচ্ছে আজকে উনি ফাইনাল, মানে এই তো ইলেকশন হলো, এটা হচ্ছে যা হচ্ছে, যেন ওসমানীকে বাদ দিয়ে আপনি চিন্তা করতে পারেন না। ওসমানী সাহেব অনেক কম কথা বলতেন, চিন্তা করতেন, মানে তার অদ্ভুত একটা পার্সোনালিটি ছিল। খুব মনটা খুব নরম ছিল, দেখতে মনে হতো খুব টাইগার,
মানুষ হিসেবে তিনি খুব নরম মানুষ ছিলেন। তো এই সময় অনেক গুণ আছে, এক গুণ ছাড়া তো মানুষ বড় হতে পারে না। আল্লাহ মানুষকে আগে গুণ দেয়, তারপরে মানুষকে বড় করে। তো আমার পার্সোনাল রিলেশনশিপ যেগুলি আছে সেগুলি আজকে আমার আপনাদেরকে বলার আমার ইচ্ছা নাই, কারণ দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে আমার পুরো ওই 47 থেকে নিয়ে তিনি মারা যাওয়া পর্যন্ত বিভিন্ন সময়ে উনি যখন রিটায়ার করেছেন, আমি যখন চিফ অফ স্টাফ আমি চিফ অফ স্টাফ তখন আমি বিমান বাহিনীতে এসেছি। আমি নিজে মুক্তিযোদ্ধা না, কিন্তু উনি আমাকে খুব স্নেহ করতেন, জানি না কেন তিনি অনেক স্নেহ করতেন এবং আমার সঙ্গে দেখাশোনা করতেন আবার। এখন যে কথাটা আমি বলতে চাইব, বিশেষ করে এই গুণী জ্ঞানী ব্যক্তি আপনারা সবাই, আর মেজর হাফিজ এখানে বসে আছেন, আমার মনে হয় যে জেনারেল ওসমানীর জীবনটা আমাদের অ্যানালাইজ করতে হবে, কারণ এটার সঙ্গে আমাদের জাতির প্রত্যেকটা জিনিসই জড়িত। একটা কথা হচ্ছে, এটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন কারণে, আমাদের দেশে, এটা সত্য কথা, বিভিন্ন কারণে আমাদের দেশের নেতারা এবং যারা ছিলেন, আমি আবার অবভিয়াসলি আমি 93 বছর বয়স, আমি বহুত কিছু দেখেছি। তো এই মিলিটারি অপারেশন, সিকিউরিটি, এইসব ব্যাপারে আমাদের দেশের লোকজন খুব কনসার্ন থাকতো না। আমি কলকাতা ছিলাম যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, তারপরে 65 ওয়ার তো মেইনলি হলো, ওইদিকে হলো। তো আমাদের লোকজন খুব সিকিউরিটি কী জিনিস এই ব্যাপারে খুব কনসার্ন থাকতো না। আমি আগের কথা বলছি। আস্তে আস্তে আমরা সিকিউরিটি মাইন্ডেড হলাম। এই যে আমরা যে সিকিউরিটি মাইন্ডেড হলাম, এর জন্য তার অবদান আছে। এনার সঙ্গে আরও লোক ছিল, মেজর গানি ছিলেন, কিন্তু উনি প্রথম রেস করেছিলেন বোধহয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইফ আই এম নট রং, অ্যান্ড দ্যাট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিকেম really one of the best regiment in Pakistan under his leadership. He was a lieutenant colonel, I think. There are many officers, তাদের মনে পড়ে রিজাউল জলিল and few others. আমি যেটা বলতে চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের আজকে আমরা একটা স্বস্তি নিঃশ্বাস নিয়ে বসে আছি। সত্যি বলতে 12 তারিখ আগে পর্যন্ত, 12 তারিখ ইলেকশনের আগে পর্যন্ত আমার মনে হয় না যে এমন কোনো লোক বাংলাদেশ ছিল যার মনে কোনো স্বস্তি ছিল। কি হবে, হবে না, কে আসবে, কি হবে, এই নিয়ে শঙ্কাটা প্রত্যেকের মনে ছিল, ইনক্লুডিং যারা দেশ চালাচ্ছিল তারাও, এবং ব্যবসা শিখেছি। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে বলতে পারে যে আমরা জানি এটা হবে, আমরা প্রেডিক্ট করতে পারি, প্ল্যান করছে, থিংস লাইক দ্যাট। নোবডি, এভরিবডি ওয়াজ ওয়ারিড হোয়াট উইল হ্যাপেন। এইটা হচ্ছে পিওরলি যে যখন বলা হয় হোয়াট উইল হ্যাপেন, তখন একটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে ইজ এ অর্গানাইজেশন অর শ্যাল উই সে ল অ্যান্ড অর্ডার, স্থিতিশীলতা, স্টেবিলিটি, এইসব নিয়ে মানুষ চিন্তা করতে হতো। এখন একটা জিনিস আমি যেটা আপনাদের অল্প সময় বলবো, আমি মনে করি যে আমার এই সুযোগটা আগে হক সাহেব বহুবার, কর্নেল হক বহুবার বলেছেন বলতে, কিন্তু আমি মনে করছি যে আমার চেয়ে অনেক ভালো বক্তা আছে, অনেক ভালো গুণী ব্যক্তি আছে, অনেক ভালো রিসার্চ করে রয়েছে, এই যে মাহবুবুল্লাহ সাহেবের মতো লোক, অনেক লোক আছে। আপনার যে সময় পায় আপনারা করতে, কিন্তু আমি মনে হচ্ছে আমার চেয়ে যারা আছে তারা যেন বললে এটা ফরজে কেফায় হয়ে যায়, ফরজে আইন না, আমার জন্য এটা ফরজে কেফায়। আদার্স আর দেয়ার হোয়াট অ্যাবাউট টু সে। কিন্তু এখন আমি মনে করি যে এই 2-4টা কথা বলে আমার মনেও একটু তৃপ্তি আসবে। তো আই উইল রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি bear with me. My voice is bad, my throat is bad,
And if you bear with me, I will not take time, but I will speak a few words. আমার গরম হয়, আমি এই জন্য বলছি আপনাকে, বলছি আমি যখন কলকাতা ছিলাম, মানুষ হয়েছে আমি কলকাতায়, তো অবভিয়াসলি কলকাতা is the center, was one of the center of the then political movements, and যেখানে আমার সরওয়ার্দী সাহেব, শেখ মুজিবুর রহমান, and শাহজামান, many others were there, and আমিও তাদের পেছনে পেছনে ঘুরতাম। কারণ আমি একটা বাঙালি মুসলমান ছেলে, আমি কলকাতা বসে আমি ঠিক বুঝতে পেরেছি যে আমি কোথায় আছি, আমার ভবিষ্যৎটা কোথায়। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি ধরেন, আপনার হাইকোর্ট ধরেন, প্রফেসর ধরেন, রাইটার ধরেন, ব্যবসায়ী ধরেন, নেম এনিথিং, আমাদের মুসলমান হিসাবে ওখানে কোনো পদচার ছিল না, আশাও ছিল না। আমি যখন এই কথা আমি বলতে সত্যি কথা বলবো, কারণ এটা আমার ফিলিং হয়েছিল যে ব্রিটিশার তো চলে যাচ্ছে, অবভিয়াসলি যারা আসবে তা তো আমার অবস্থা তো কোনো এর চেয়ে ভালো হবে না। আমাদের অবস্থা ওই তালি ঘরেই মুসলমানরা থাকবে কলকাতার, ওই কৃষকরাই হাল চাষ করবে। আমাদের অবস্থা তো ব্রিটিশরা চলে যাওয়ার পরে কত খারাপ হবে সেটা বলতে পারি না, কোনো উন্নতি তো হওয়ার, আমার বয়স তখন 10-12 বছর, আমি বুঝতে পারি। তো তখন থেকে আমি একটু রাজনৈতিকভাবে বলতে পারেন একটু সচেতন ছিলাম, বুঝলেন। তো অল্প বয়স, এখন আমি চুষরা চলে আসবো যে আমরা 47 সালে আমরা স্বাধীন হয়েছি, ব্রিটিশরা চলে গেছে, দ্যাট ওয়াজ ট্রান্সফার পাওয়ার। দুটো জিনিস হয়েছিল, একটা হচ্ছে দি কংগ্রেস অ্যান্ড হিন্দুজ, please don't misunderstand me, I am bringing this word Hindu not as a communal person but the fact of history. তারা অনেক দিন থেকে অর্গানাইজ করেছিল নিজেদেরকে, আমাদের কিন্তু অর্গানাইজটা ওরকম হয় না। আমি ওরকম হয়নি। আমাদের ওই কয়েকজন নাম আছে, একটা দৈনিক আজাদ ছিল একমাত্র কাগজ, আমার বাড়িটা কাছাকাছি ছিল, আমরা জায়গায় থাকতাম, এইসব দেখতাম। আবুল মনসুর আহমদ সাহেবকে দেখতাম, উনি আমাদের পড়োশী ছিলেন। তো অত এরকম একটা যে পলিটিক্যাল একটা মুভমেন্ট, পলিটিক্যাল অ্যাওয়ারনেস যেটা হবে, এরকম আমি তখন দেখি নাই। 47-এ যখন হলো আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা কিন্তু বিনা রক্তপাতে হয় নাই। আমি এইটুকু বলতে চাচ্ছি, সেটা বিনা রক্তপাতে আর বিনা কষ্টে হয় নাই। গ্রেট কিলিং অফ ক্যালকাটা মানুষ ভুলে গেছে, বাট দ্যাট ক্যালকাটা কিলিং ওয়াজ বিকজ দি মুসলিমস ওয়ান্টেড ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ও। এই গ্রেট কিলিং অফ ক্যালকাটার ভিকটিম আমি নিজেও ছিলাম। ভাই একটু গরম পানি তো, ডোন্ট মাইন্ড। তো আমি এইগুলি মাফ করবেন আমাকে, আমি আজকে এই কথাগুলি না বললেই নয় বলে বলছি, কারণ এরপরে আমি, আমার মনে হয় না যে আই উইল ইভেন সারভাইভ টু টেল ইউ মাই স্টোরি। যদিও আমি একটা বই লিখেছি, কিন্তু আই ক্যানট। এনে আসল স্বাধীনতা আমরা সত্যি পেয়েছি
71-এ। এটা তো মানে এটা কোনো কোয়েশ্চেন নাই। এখন কোয়েশ্চেন হচ্ছে 71 স্বাধীনতা এত এত প্রাণ দিয়ে, এই প্রশ্নটা তো সবাই করবেন নিশ্চয়ই, আপনিও করবেন, আপনারাও করবেন, আমার শিওর সবাই করে, যে 71 স্বাধীনতা যদি হয় তাহলে আমাদের 12 তারিখে যে ইলেকশনটা হলো, ইলেকশন আগে মুহূর্ত পর্যন্ত কেন আমরা এত পেরেশানিতে ছিলাম, কি কারণে আমি সত্যি অত্যন্ত পেরেশানিতে ছিলাম। আমি বিপদ নেই, এখন আর বিপদ নেই, আমার ওয়াইফ মারা গেছেন, আমি একা থাকি আমার ছেলের সঙ্গে, কিন্তু প্রতি মুহূর্তে মনে হতো যাবে এই বয়সে কি হবে, কোথায় যাব, কেন? সেই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই আমাদের পেতে হবে। জেনারেল ওসমানী কেমন করে এর মধ্যে আসেন, সেটা হচ্ছে কোনো স্বাধীনতাই বিনা যুদ্ধে হয় না, রাজনৈতিক যুদ্ধ হোক অথবা বন্দুক যুদ্ধ হোক, মানুষ যুদ্ধ করতে হবে। যেমন 5ই অগস্ট যারা অভ্যুত্থান করেছে, তাদের কাছে কোনো বন্দুক ছিল না, অন্য পার্টির কাছে ছিল, তো এখানেও বন্দুক চলেছে, একদল আনআর্মড আর একদল আর্মড, কিন্তু দ্যাট ওয়াজ স্ট্রাগল, এবং মারা গেছে অনেক লোক। এখানে একটা জিনিস, যে এই যে 24 তারিখে যে 24 সালের 5th অগস্ট আর 90-তে যে অভ্যুত্থান হয়েছিল, মেজর হাফিজ তো ডাইরেক্টলি কানেক্টেড। আমাকে একজন জিজ্ঞেস করছেন যে এদের মধ্যে তফাৎ আছে, আমি হ্যাঁ, একটা হচ্ছে পলিটিক্যাল মুভমেন্ট আর এটা হচ্ছে পিপুলস মুভমেন্ট। আই এম কোয়াইট শিওর ডক্টর Bahul also agrees with me. There's a big difference between 90 movement, that was all Ubuntan, and 5th August movement, it was Ubuntan. আচ্ছা, এইসব কথা বলে ভালো আপনাদের মন দিয়েছি। আমার একটা অবজারভেশন, যে প্রথম থেকেই আমাদের হিস্ট্রিটা ডিস্টর্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, হিস্ট্রিটা ডিস্টর্ট করা হয়েছে, অতীতটাকে হাইজ্যাক করা হয়েছে ফর পলিটিক্যাল পারপাসেস। অবভিয়াসলি যারা তখন নেতৃত্ব দিয়েছেন পলিটিক্যাল রিজনস, তা দিয়েছেন। এই একটা ইম্পর্টেন্ট কথা। একটা কথা, যে আমাদের ইতিহাসটা আমাদের ছেলেপেলেদের সঠিকভাবে বলা হয় না। যেদিন 7ই মার্চে শেখ দ্যাট বিগ গ্রেট স্পিচ, আর 26 মার্চ বোধ হয় জিয়ার ডিক্লারেশনের মধ্যে একটা বিরাট তফাৎ আছে। একটা হচ্ছে পলিটিক্যাল স্পিচ সাবজেক্ট টু নেগোসিয়েশনস, দেয়ার ক্যান বি নেগোসিয়েশনস, বাট ওয়ান্স Zia had declared that independence, then a bullet has been fired. Once a bullet goes out, you cannot retrieve it. It will be definitely be responded by bullets. And that is the beginning of our struggle movement. And it ended by defeat of the opposing force. Now, আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে একটা যুদ্ধ which armed struggle, armed, সেই জন্যে 30 লক্ষ লোক মারা গেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এটাকে যদি বলা হয়, যেখানে চেষ্টা করা হয় যেখানে ওই বক্তৃতার মাধ্যমে কেবলমাত্র এত বড় স্বাধীনতা হয়েছে, এটা ভুল। এইটাই চেষ্টা করা হয়েছিল জেনারেল ওসমানীকে ওই সারেন্ডার সেরিমনিতে না আনতে দেওয়া, এবং না আনতে দেওয়া এটা ছিল আমাদের তরফ থেকে। আর ইন্ডিয়ান আর্মি অলসো
wanted to make sure that they have they are the victor, আচ্ছা, এটা একটা পার্ট বললাম। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম থেকেই আমাদের দেশে 9 মাস যে যুদ্ধ হয়েছিল, সেখানে আমাদের যে যারা এই যে জেডি হাসানের ভাই, আমাদের জেনারেল হাসান, আমারই একজন কলিগ, তার ভাই বলতে গিয়েছিলেন, তারা 9 মাস। থ্যাংক ইউ স্যার। শেষের দিকে স্যার ডাইরেক্টর অ্যাটর্নি ডাইরেক্টর আমিনুর রহমানকে আমরা শেষ করব। এই মাত্র 2-3 মিনিট শেষ করব। তো প্রথম থেকে এই যে যারা যুদ্ধ করেছে, এটা একটু শোনেন আপনারা, যে যুদ্ধ করছে যারা, তারা 9 মাস কিন্তু যুদ্ধ করছে আনসার্টেন, ভেরি আনসার্টেন। তারা দেশে বসে যুদ্ধ করছেন না, তিনি একটা বিদেশে বসে যুদ্ধ করছেন, এবং তারা যেই দেশে ছিলেন সেই তুলনায় ইন্ডিয়া ওয়াজ এ হোস্টাইল কান্ট্রি ফর আস। তো দেয়ার হোস্টাইলিটি ফর বোথ সাইডস। যেখানে ফিরে আসবেন, মেজর হাফিজ নিশ্চয় বুঝেন যে যেখানে আসবেন যা জজ করছে সেটাও হোস্টাইল, যেখান থেকে করছে দ্যাট ওয়াজ অলসো হোস্টাইল, only in a temporary truce. But General Osmani must have realized that also. So it was a different thing altogether for our freedom fighters. Everyone did not understand, but those who understood. Now, when they came back, what happened? এই লোকগুলি যখন যুদ্ধ করছে, তখন তাদের মনের মধ্যে দেশ কীভাবে পরিচালনা করতে হবে এই ব্যাপারেও তারা চিন্তা করেছে। I am quite sure Major Hafiz also thought that after we win, what will happen? How we are going to run the country? What kind of country it will be? What kind of society is going to be? এটা 4-5 জন লোক মেহেরপুরে বলে দিলে তো হবে না, বুঝলেন? তো এই যে জিনিসটা, এইটাকে টোটালি সাইডটা করা হয়েছিল। যেসব ঘটনা ঘটেছে, নানা রকম ঘটনা ঘটেছে, 15 আগস্ট ঘটেছে, এটা হচ্ছে যে 7 নভেম্বর, এগুলি কিন্তু এই যে মুক্তিযোদ্ধারা ওখানে ফাইটও করেছে, চিন্তাও করেছে যে এরপরে আমরা আমাদের দেশ করতে হবে, দেশ তৈরি করতে হবে, এবং তারা জানতো যে এই দেশটা তাদের জন্য হোস্টাইল ছিল, এবং যেখান থেকে করছে সেটাও হোস্টাইল, এটা তারা বুঝতে পারতো। যাক, এটা আমি একটু বলে দিলাম, আপনাকে বললাম। এখন আমার কথা হচ্ছে যে আশা করি আমি, আমাদের দেশের একটা প্রবলেম আছে। 71 থেকে নিয়ে দেখা যাচ্ছে গণতন্ত্র থেকে বাদ দেওয়া হয়েছে, গণতন্ত্র। এর কারণ হচ্ছে আমার মনে হয় আমাদের দেশের লোকজন, ইনক্লুডিং যে যারা স্টলওয়ার্ডস, তারা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে না। মিলিটারি স্ট্র্যাটেজি বলে একটা, সিকিউরিটি বলে একটা কথা আছে, তারা মনে করেছে, তাতে বলা হয়েছে আমাদের এই স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করা যাবে না। আমি একটা খালি কথা বলবো, কিউবার মতো একটা ছোট দ্বীপ could not exist unless they had strategically been thinking. Vietnam could not come into existence unless that strategy has been thinking. Nobody can survive in this world or anywhere in the world itself unless you think of your security. You cannot progress. আমার কাছে মনে হয় যে আমি চিফ অফ স্টাফ ছিলাম, আমি মন্ত্রীও ছিলাম, অবশ্য আমি আগাই নাই, বিশেষ এর মধ্যে ইনভলভ হই নাই। এটা একটা প্রশ্ন আছে যে আমি কেন যাই নাই। আমি খালি বলবো যে ঠিক আছে, so far so good. You must think of strategically, and strategic thinking মানে নয় you have to raise a big army. A big army like United States could not have been defeated by a small army of Vietnam or Afghanistan. Although big army does not mean it ensures strategic security. It means mainly you have to think about it
and you must understand. And আমার কাছে একটা টার্ম আমি ইউজ করে শেষ করব, দ্যাটস কল্ড স্ট্র্যাটেজিক ডেটারেন্স. You can have your security well done by if you create a proper deterrence, so that whichever direction our security is threatened, political, anything, then the people think that before this move. আমি এই কথা এই জন্য বলে এগুলি বললাম, অনেক কথা বলতে চেয়েছি, বলা অল্প অল্প সময়ের মধ্যে আমি মনে করলাম যে আমার বোধহয় আর কোনো নেক্সট টাইম প্রবলি ইফ ইউ হোল্ড এ মিটিং লাইক দিস অ্যান্ড কর্নেল হক রিংস মি আপ, আই মে নট বি দেয়ার, বুঝলেন না? তো অতএব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিলাম আমার কথাগুলো শোনার জন্য। আমার গলা খারাপ, আপনি হয়তো আপনার সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার, তো আসসালামু আলাইকুম, সবাইকে একটা স্যালুট দিয়ে আপনাদেরকে সবাইকে স্যালুট দিলাম। ধন্যবাদ প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ স্যারকে।